তবে শুরুতে একটা বিষয়, সাফল্যের কয়েকটা সিঁড়ি থাকে এবং সাফল্যের সেই সিঁড়িতে ওঠার জন্য তার একমাত্র নিয়ামক পরিশ্রম। অধ্যবসায় আর পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনে কাঙ্ক্ষিত সাফল্য আসে এবং সম্পূর্ণভাবে বলা যেতে পারে একজন সফল ব্যক্তি। তো জীবনের পথে সফল হওয়ার জন্য প্রথম থেকেই নিজেদের ভিত শক্ত করতে হয়। পড়াশুনোর ক্ষেত্রে প্রত্যেক দিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সাহিত্য একটা বড় পার্ট বারবার বলে থাকি এবং সাহিত্যের ক্ষেত্রে ব্যাকরণ জানা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে নবম দশম শ্রেণীর ইংলিশ, এবং একদমই ইংলিশের যে ব্যাকরণ অর্থাৎ গ্রামার, সেই গ্রামার পার্ট নিয়ে আজকে আলোচনা হবে। এবং আলোচনার জন্য যিনি রয়েছেন আজকে স্টুডিওতে, শিক্ষক অসমঞ্জয় পাল। প্রথমেই স্যার আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। আর আজ যে বিষয় নিয়ে পড়ানো হবে অর্থাৎ যে চ্যাপ্টারের ওপর পড়ানো হবে, টেন্স এবং ভার্ব দুটোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সামনে যারা নবম বা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের সামনেই মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিকও রয়েছে, কিন্তু এই ভার্ব আর টেন্স এই দুটোর ভিত কিন্তু শক্ত করা ভীষণভাবে দরকার। তাহলে গ্রামারের অন্যান্য যে বিষয়গুলো সেগুলোও তোমাদের কাছে ভীষণ স্বচ্ছ হবে। স্যার প্রথমে আরও একবার স্বাগত আপনাকে। আর একদম সরাসরি আজকে গ্রামারের পার্টে ঢুকবো। এর আগেও আমরা বিভিন্ন অধ্যায় আলোচনা করেছি, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা ভয় থাকে গ্রামার প্রতি, সেক্ষেত্রে একটা মোটিভেট করে তারপর একদম সরাসরি আজকের বিষয়ে চলে যাব। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে স্ক্রিনে যাওয়া নম্বর যে রয়েছে তোমরা সেখানে কোনো অসুবিধা হলে ফোন করবে। স্যার প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে ইংরেজি সম্পর্কে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের একটা ভয়ভীতি থেকেই যায় যে ঠিকভাবে আমরা ইংরেজি লিখতে পারবো না, ঠিকভাবে আমরা গ্রামার কারেক্ট করতে পারবো না। তবে একটা জিনিস বলে রাখা দরকার যে ইংরেজিটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট সাবজেক্ট নয়, বা যদি গ্রামারটাকে আমরা ঠিকঠাকভাবে জানি, যেমন বাংলা গ্রামারটা আমাদের কাছে খুব বোধগম্য হয়, সহজে আমরা বুঝতে পারি, তেমনি ইংরেজি গ্রামারটা যে বেসিক জিনিসগুলো সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি বা জানতে পারি, তাহলে কিন্তু ইংরেজিতে কথা বলা বা ইংরেজি পড়া বা ইংরেজি সঠিক ইংরেজি লেখা সেটা কিন্তু খুব একটা কঠিন হয় না। তো গ্রামারের যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানার দরকার সেটা হচ্ছে গিয়ে ভার্ব এবং টেন্স। একটা সেন্টেন্স সঠিকভাবে লিখতে গেলে যেরকমভাবে টেন্স এবং ভার্বের গুরুত্ব রয়েছে, ঠিক সেইভাবে ওতপ্রোতভাবে সেন্টেন্সের অন্যান্য পার্ট, যেমন সাবজেক্টের সঙ্গে ভার্বের কী সম্পর্ক বা অবজেক্টের সঙ্গে ভার্বের কী সম্পর্ক, সেগুলো কিন্তু জড়িয়ে রয়েছে। তো ভার্ব এবং টেন্স একটা সেন্টেন্সের বলা যেতে পারে 80% সেন্স কমপ্লিট করে। তো সেই বিষয়টাই আজকে আমি একটু আলোচনা করব। প্রথমে টেন্স সম্পর্কে একটু আলোচনা করব, দেন তার সঙ্গে ভার্বের যে লিঙ্কটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, যে বিষয়টা বলা দরকার, আমরা সবাই জানি টেন্স তিন প্রকার হয়, একটা পাস্ট টেন্স, দেন প্রেজেন্ট টেন্স অ্যান্ড দেয়ার আফটার ফিউচার টেন্স। কিন্তু একটু সাধারণভাবে বিচার করলে বোঝা যায় টেন্স কিন্তু হিসেবে দু প্রকার, অর্থাৎ পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স। তাহলে কথা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি ফিউচার টেন্সের কথা, তাহলে কি সেটা কোনো টেন্স নয়? অবশ্যই একটা টেন্স, কিন্তু সেটা হলো আমাদের ইমাজিনেশন বা কল্পনা। অর্থাৎ ফিউচারে কি হচ্ছে বা হতে চলেছে সেই বিষয়ে কিন্তু আমরা ওয়াকিবহাল নই, তাই সেই টেন্সটা সম্পর্কে কিন্তু মানে নর্মাল যে গতে বাঁধা যে নিয়ম, সেই নিয়মের মধ্যে কিন্তু পড়ে না। তো তিনটে টেন্স সম্পর্কে আমি একটু আলোচনা করব এবং তাদের ব্যবহারগুলো একটু আলোচনা করব। প্রথম যে টেন্সটা আমরা পাচ্ছি সেটা হলো প্রেজেন্ট টেন্স, অর্থাৎ কিনা বর্তমানকাল। প্রত্যেকটা টেন্সকে কিন্তু আবার চারটে করে ভাগ করা যায় এক্সেপ্ট ফিউচার টেন্স, বিকজ ফিউচার টেন্সে তিনটে ভাগ হয়, কারণ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কিন্তু কোনো ব্যবহার হয় না। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রথম যে পার্টটা সেটা হলো ইনডেফিনাইট টেন্স। ইনডেফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান। সাধারণত বর্তমানকালে যে কাজগুলো হয় বা হয়ে থাকে সেগুলোকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করে থাকি। তাই এখানকার সাধারণ নিয়মটা কি কি? প্রথম নিয়মটা বলছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ কিনা হি, শি, রাম, শ্যাম, যদু, মধু, ইট এটসেট্রা, তাহলে তার যে ভার্ব থাকে ভার্বের সঙ্গে এস অর ইএস যোগ হয়।
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা কি করব না ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। যেমন আমি যদি বলি রাম প্লেস ক্রিকেট, রাম ক্রিকেট খেলে। দেখো রাম থার্ড পারসন এবং সিঙ্গুলার, এবং এর জন্য যে মেইন ভার্বটা আছে সেটা হলো প্লে, তার সঙ্গে আমি যোগ করলাম এস, রাম প্লেস ক্রিকেট। যদি আমি এটা করি এরকম, আই প্লে ক্রিকেট, অর্থাৎ আমি ক্রিকেট খেলি। এখানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই কিন্তু আমি ভার্বের সঙ্গে এস বা ইএস লাগালাম না। যদি আমি করি ইউ প্লে ক্রিকেট, ইউ সেকেন্ড পারসন, ভার্বের সঙ্গে এস বাই এস লাগালাম না। আবার যদি আমি এরকম বলি রাম অ্যান্ড শ্যাম প্লে ক্রিকেট, রাম অ্যান্ড শ্যাম প্লে ক্রিকেট। এখানে লক্ষ্য করে দেখো রাম এবং শ্যাম দুজনেই থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু ইন্ডিভিজুয়াল সিঙ্গুলার হলেও পুরো সেন্সটা কিন্তু প্লুরাল হচ্ছে, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। তো থার্ড পারসন প্লুরাল যেহেতু, আমি কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে পারলাম না। তাহলে প্রথম নিয়মটা আমি কি পেলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করব। নেক্সট নাম্বার 2, দু নম্বরে বলছে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন যদি এরকম সেন্স থাকে তাহলে ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হবে। সেন্টেন্সটার সেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, বা হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ নিত্য নৈমিত্তিক কাজ, এই রকম যদি বোঝায় তাহলে আমরা ভার্বটা কি করব না প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে করব। কীরকম হবে, বলা হলো এভরি ডে মাই গ্র্যান্ডমাদার reads the Ramayana in evening। লক্ষ্য করে দেখো এভরিডে, তার মানে এটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে। প্রত্যেক দিন কি করেন, আমার গ্র্যান্ডমাদার রামায়ণা পড়েন। তো প্রত্যেক দিনের কাজ অর্থাৎ হ্যাবিচুয়াল অ্যাকশন, তার জন্য আমরা কি করছি না ভার্বটাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে করছি। আবার যদি আমি এরকম বলি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা দুটো সেন্সকে কমপ্লিট করছে। নাম্বার 1 ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ এটা চিরন্তন সত্য, এবং নাম্বার 2 হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ রেগুলার বেসিসে কাজটা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ভার্বটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করলাম মুভস। তাহলে সেকেন্ড নিয়মটা কি পেলাম, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন যদি কোনো সেন্টেন্সের সেন্স বোঝায় তাহলে তার ভার্বটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। Next, number 2, present continuous tense. Continuous tense অর্থাৎ যে কাজটা এখন চলছে, যে কাজটা চলছে অর্থাৎ চলমান বা ঘটমান বর্তমান, যে কাজটা এখন চলছে সেটাকে যদি আমরা বোঝাতে চাই সেক্ষেত্রে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়।
এক্ষেত্রে আমার নিয়মটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হলো প্রথমে আমার সেন্টেন্সের সাবজেক্ট বসছে, দেন বি ভার্ব বসবে। বি ভার্ব কি বি ভার্ব হয়? বি ভার্ব হয় এম, ইজ, আর। বি ভার্ব হবে এম, ইজ, আর। এমটা কোন ক্ষেত্রে বসবে? ফার্স্ট পারসন সিঙ্গুলার। এমটা বসছে ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ইজ কোথায় বসছে? ইজ বসছে থার্ড পারসন সিঙ্গুলার। ইজকে পেলাম থার্ড পারসন সিঙ্গুলার। আর কোথায় বসছে? আর বসছে ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল। এম পেলাম আমি ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, ইজ পেলাম আমি সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর পাচ্ছি কোথায়? ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে। তাহলে সাবজেক্ট পেলাম, বি ভার্ব পেলাম, তারপরে বসবে ভার্ব আইএনজি ফর্ম, অর্থাৎ এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দেন অবজেক্ট। দিস ইজ দ্য ফরম্যাট, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে গেলে আমাকে এই ফরম্যাট অনুসরণ করে সেন্টেন্সটা তৈরি করতে হবে। প্রথমে সাবজেক্ট, দেন সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব এম, ইজ, আর, দেন ভার্বের আইএনজি ফর্ম এবং তারপরে আসবে আমার অবজেক্ট। একটা এক্সাম্পল হোক। আমি বললাম আই অ্যাম রিডিং নাও, অর্থাৎ আমি এখন পড়ছি, আমার কাজটা এখন চলছে, আমি এখন পড়ছি। তাই আমি কি বসালাম? আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, তার জন্য আমি বসালাম অ্যাম, এবং রিড হচ্ছে মেইন ভার্ব, তার সঙ্গে আমি ইউজ করলাম আইএনজি অ্যাজ সাফিক্স, অর্থাৎ পুরোটা আমার তৈরি হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে অবজেক্ট পার্টি হিসেবে বসলো আমার নাও। ইউ আর লিসনিং টু মি, তোমরা আমার কথা শুনছো। ইউ সেকেন্ড পারসন প্লুরাল, আর যেহেতু সেকেন্ড পারসন তাই জন্য আমি ভার্বটা ইউজ করলাম অক্সিলারি বা বি ভার্বটা ইউজ করলাম আর। লিসন মেইন ভার্ব, তার সঙ্গে যোগ করলাম আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, দেন টু মি ইজ অ্যান অবজেক্ট। ইউ আর লিসনিং টু মি। হি ইজ প্লেয়িং ক্রিকেট। হি থার্ড পারসন সিঙ্গুলার, অক্সিলারি বা বি ভার্ব ইউজ করলাম আমি ইজ, মেইন ভার্ব প্লে, তার সঙ্গে যোগ হলো আইএনজি অর্থাৎ প্লেয়িং, প্রেজেন্ট পার্টিসিপল, দেন অবজেক্ট পার্ট ক্রিকেট। হি ইজ প্লেয়িং ক্রিকেট। তাহলে আমরা কি পেলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, দেন বসছে মেইন ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপরে কি আসছে? অবজেক্ট। নেক্সট, দ্বিতীয় পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা বলছে নিয়ার ফিউচার, অর্থাৎ আসন্ন ভবিষ্যৎ, যে কাজটা আর কিছু সময়ের মধ্যে হতে চলেছে, এই রকম সেন্সে কিন্তু ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেমন আই অ্যাম গোয়িং টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চলেছি। আই অ্যাম গোয়িং টু বি, এই যে অ্যাম গোয়িং এখনও হয়নি কিন্তু ভবিষ্যতে হব এবং সেটা আসন্ন ভবিষ্যৎ, নিয়ার ফিউচার, তার জন্য এই ভার্বটা ইউজ করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আই অ্যাম গোয়িং টু বি আ ডক্টর। এই জায়গাটা থেকে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়
তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে সেটা নিয়ার ফিউচার কিনা। যদি নিয়ার ফিউচার থাকে তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আর যদি আমি এরকম বলি আই শ্যাল বি আ ডক্টর, অর্থাৎ আমি একজন ডক্টর হব, কিন্তু আমি একজন ডাক্তার হব আর আমি একজন ডাক্তার হতে চলেছি, এই দুটোর কিন্তু অর্থগত পার্থক্য আছে। সো ডাক্তার হতে চলেছি মানে খুব রিসেন্ট আমি হতে চলেছি, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই করতে হবে, কারণ ওটা নিয়ার ফিউচার সেন্স ইমপ্লিট হচ্ছে। নেক্সট নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার প্রভাব এখনো বিদ্যমান। কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার প্রভাব, ফল বা এফেক্ট এখনো বিদ্যমান, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। এর ফরম্যাট কি হয়? সাবজেক্ট, হ্যাভ অর হ্যাজ অ্যাজ অক্সিলারি ভার্ব, দেন V3 অর্থাৎ কিনা পাস্ট পার্টিসিপল ফর্ম। কন্টিনিউয়াসে আমরা পেয়েছিলাম প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর পারফেক্টে আমরা পাচ্ছি পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন অবজেক্ট। সাবজেক্ট, হ্যাজ অর হ্যাভ, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে কোথায় আমরা হ্যাভ বসাবো আর কোথায় আমরা হ্যাজ বসাবো। প্রথমে হ্যাজটা বলি। হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে, আর হ্যাভ রেস্ট অফ অল, বাকি সব জায়গাতে আমি হ্যাভ বসাবো। ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল। ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল, সেখানে আমি বসাবো হ্যাভ। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা বসাবো হ্যাজ। এক্সাম্পল কি হতে পারে? I have finished my task. আমি আমার কাজটা শেষ করেছি, অর্থাৎ কাজটা শেষ করেছি কিন্তু তার প্রভাব এখনও বিদ্যমান। সো আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, আমি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করলাম হ্যাভ, এবং মেইন ভার্ব ফিনিশ তার থার্ড ফর্ম ফিনিশড, অর্থাৎ কিনা পাস্ট পার্টিসিপল ফর্ম, আর দেন অবজেক্ট মাই টাস্ক। I have finished my task. He has written a story. সে একটি গল্প লিখেছে। হ্যাজ, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করলাম হ্যাজ। মেইন ভার্ব রাইট, মেইন ভার্ব রাইট তার থার্ড ফর্ম অর্থাৎ V3 ফর্ম ইউজ হলো রিটেন। দিস ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এ স্টোরি হলো গিয়ে আমার অবজেক্ট। সো হি হ্যাজ রিটেন এ স্টোরি, সে একটি গল্প লিখেছে। তাহলে কি পেলাম না, কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার প্রভাব বা এফেক্ট এখনও বিদ্যমান রয়েছে, সেক্ষেত্রে আমরা ভার্বটা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং হ্যাভ বা হ্যাজ অ্যাকর্ডিং টু সাবজেক্ট এবং মেইন ভার্বে থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব। তো এই পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা থাকে ঠিক একই রকম ফর্ম কিন্তু পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে হয়। অর্থাৎ ইররেগুলার ভার্ব যদি হয় সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আলাদা করে কিছুই হয় না। সেক্ষেত্রে যার প্রেজেন্ট ফর্ম যেটা থাকে সেটাই কিন্তু আমার পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে ব্যবহার করতে হয়। স্যার একটা ফোন রয়েছে, কে বলছো, কোথা থেকে বলছো, কি জানতে চাও? তোমার প্রশ্নটা একটু বলবে, কি জানতে চাও? আমি বর্জর থেকে বলছি, বাঁকুড়া জেলা বর্জরি। আচ্ছা, কি জানতে চাও?
বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সব বুঝতে পারলাম না। আচ্ছা স্যার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়েও জানতে চাইছে। তুমি দেখতে থাকো, আপাতত তোমার উত্তর পেয়ে যাবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা আমি একটু আরেকবার রিপিট করছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার প্রভাবটা এখনও বিদ্যমান বা এখনও প্রভাবটা রয়েছে। যেমন আমি যেটা বললাম, আই হ্যাভ ফিনিশড মাই টাস্ক, আমি আমার কাজটা শেষ করেছি, মানে কাজটা কিছু সময় আগে শেষ করেছি, তার এফেক্টটা এখনও রয়েছে। হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ, সে তার লাঞ্চটা করেছে বা লাঞ্চটা খেয়েছে, কিছু সময় আগে খেয়েছে, তার এফেক্টটা এখনও রয়েছে। এই ক্ষেত্রে পাস্ট, সিম্পল পাস্টের সঙ্গে একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, কিন্তু সিম্পল পাস্টের ক্ষেত্রে কাজটা হয়ে গেছে, আর পারফেক্টে তার এফেক্টটা এখনও রয়েছে। এটাই হলো বেসিক ডিফারেন্স। আর যেটা বলেছিলাম, সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ বসে এবং মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর দেন অবজেক্ট বসে। তো পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা বোঝানোর জন্য আমি বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে প্রেজেন্ট ফর্ম যেটা থাকে, পাস্ট ফর্ম যেটা থাকে, এবং সেটাই কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। সেক্ষেত্রে মনে রাখতে হবে ভার্বটা হবে ইররেগুলার ভার্ব। ইররেগুলার ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটেই একই রকম দেখতে হয়, অথবা তিনটেই ডিফারেন্ট হয়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সব ক্ষেত্রেই যে ডি, ইডি বা ইএন যোগ করে হয় তা নয়, অনেক সময় একই রকম দেখতে লাগে তিনটে, আবার তিনটে কিন্তু আলাদা হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন আমি বললাম পুট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মেও কিন্তু আসছে পুট, আবার পাস্ট পার্টিসিপল ফর্মেও কিন্তু আসছে পুট, পুট পুট পুট। সো পুট ইজ অ্যান ইররেগুলার ভার্ব। আবার যদি আমি এরকম বলি, গো, প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট, পাস্ট ফর্ম, এবং গান অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটেই কিন্তু ডিফারেন্ট। সো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে যে আমার ভার্বটা কি হচ্ছে, রেগুলার ভার্ব না ইররেগুলার ভার্ব। সেক্ষেত্রে কিন্তু ইররেগুলার ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একই রকম দেখতে হতে পারে, অথবা তিনটেই কিন্তু ডিফারেন্ট হতে পারে। সব ক্ষেত্রে ডি বা ইডি বা ইএন যোগ করে হয় না, সেগুলো কিন্তু রেগুলার ভার্বের ক্ষেত্রে হয়। অর্থাৎ কিন্তু আমি যে দুটো এক্সাম্পল দিয়েছিলাম, একটা বলেছিলাম ফিনিশ, তো ফিনিশড, 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 তো ফিনিশড হচ্ছে গিয়ে কিন্তু একটা রেগুলার ভার্ব। নেক্সট, পরে যে নিয়মটা আমরা পাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ এক্ষেত্রে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, অতীতে দীর্ঘ সময় চলেছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে। আবার বলছি, অতীতে শুরু হয়েছিল, অতীতে দীর্ঘ সময় চলেছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে। তো সেন্টেন্সের মধ্যে যদি এরকম সেন্স থাকে, তাহলে কিন্তু আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, দেন স্যার আমরা আরও একজনের ফোন দেখে নেব। কে বলছো, কোথা থেকে বলছো? বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, কি জানতে চাও? যে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা কিভাবে জানবো? আচ্ছা কি বলছো? স্যার, আরেকবার যদি তোমার প্রশ্নটা রিপিট করো তাহলে সুবিধা হয়। বলছি থার্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে হবে সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, আচ্ছা, তো সেক্ষেত্রে বলে রাখি, তুমি শুনতে থাকো, আপাতত তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আই আর উই, এটাকে আমরা ফার্স্ট পার্সন বলবো। ইউ, এটাকে আমরা সেকেন্ড পার্সন বলবো। হি, শি, ইট, দে বা কারোর নাম,
নেম অফ এনিবডি বা এনিওয়ান, এটাকে আমরা বলবো থার্ড পারসন। এবার এক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি, আই সিঙ্গুলার, উই প্লুরাল অর্থাৎ আমরা, ইউ তুমি তোমরা সিঙ্গুলার প্লুরাল বোথ ইন্ডিকেট করে, হি শি ইট এটা সিঙ্গুলার পুরুষ মহিলা এবং ইট মানে ইহা, আর দে এটা হলো গিয়ে প্লুরাল, আর নেম অফ এনিওয়ান অর্থাৎ কোনো একজন ব্যক্তির নাম থাকলে সেটা সিঙ্গুলার করব এবং একাধিক ব্যক্তির নাম থাকলে সেটাকে আমরা প্লুরাল করব। ওকে, যে জায়গাটা আমরা বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে দীর্ঘ সময় চলেছিল, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে। সেক্ষেত্রে ফরম্যাটটা কি হয়, প্রথমে সাবজেক্ট, দেন হ্যাভ বিন অর হ্যাজ বিন, দেন ভার্ব প্লাস আইএনজি, দেন অবজেক্ট। অর্থাৎ কি না, পারফেক্ট এবং কন্টিনিউয়াস লক্ষ্য করে দেখো দুটোর গুণই কিন্তু এখানে বিদ্যমান। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করেছিলাম, হ্যাভ আর হ্যাজ, এবং কন্টিনিউয়াসের জন্য আমরা কি ইউজ করেছিলাম, ভার্ব আইএনজি ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দেখো দুটোই কিন্তু এখানে আছে, শুধু এক্সট্রা করে আমাকে যেটা যোগ করতে হচ্ছে সেটা হচ্ছে বিন। আচ্ছা, এক্ষেত্রে অবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ অবজেক্টের মধ্যে পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম এর উল্লেখ থাকবে। পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইমের উল্লেখ থাকবে। কিভাবে উল্লেখ থাকবে, পয়েন্ট অফ টাইমের জন্য উল্লেখ থাকবে সিন্স দিয়ে কোনো একটা টাইম, এবং পিরিয়ড অফ টাইমের জন্য উল্লেখ থাকবে ফর দিয়ে কোনো একটা টাইম। সিন্স এবং ফরের ব্যবহার যদি না থাকে তাহলে ওই টেন্সটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা ধরে নিতে পারবো না, সেই জায়গাটা আমার কিন্তু ভুল হবে। সো পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে হ্যাভ বা হ্যাজের পরে আমরা বিন বসাবো। তো হ্যাভ আর হ্যাজ আমরা কখন বসাবো সেটা আমি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বলেছি, তাও একবার বলে দিচ্ছি। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসবে এবং বাকি সব জায়গাতে আমি হ্যাভ বসাবো। যেমন আমি এখানে বললাম আই হ্যাভ বিন রিসাইডিং in Delhi for 10 years। 10 বছর ধরে আমি দিল্লিতে বসবাস করছি, অর্থাৎ আমার দিল্লিতে বসবাস করার সময়টা 10 বছর আগে শুরু হয়েছিল, বিগত 10 বছর ধরে থেকে এসেছি, অর্থাৎ পাস্ট টেন্সে কাজটা হয়েছে, এখনও থাকছি, প্রেজেন্ট টেন্সে চলছে, এবং ইন ফিউচার আমি হয়তো থাকতে পারি। তার মানে এই যে পিরিয়ড অফ টাইমটা আমাকে বোঝাচ্ছে, সেটা বোঝানোর জন্য আমি কি ইউজ করলাম এখানে, ফর 10 ইয়ার্স। এবং আই এই সাবজেক্টের জন্য আমি বসালাম কি হ্যাভ, তারপরে বিন, এবং মেন ভার্ব রিসাইড তার সঙ্গে আইএনজি ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম রিসাইডিং। আই হ্যাভ বিন রিসাইডিং ইন দিল্লি, দিল্লিতে কতদিন ধরে, ফর 10 ইয়ার্স। আবার ধরে এরকম বলা হলো হি has been reading since 7 AM। সে সকাল 7টার থেকে পড়ছে। হি থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করলাম, হ্যাজ বিন, মেইন ভার্ব রিড তার সঙ্গে আইএনজি যোগ করলাম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করলাম, রিডিং, সিন্স 7 AM। সিন্স 7 AM কেন, 7 AMটা আমার পার্টিকুলার টাইমটাকে বলে দিয়েছে, অর্থাৎ এটা হয়ে গেল আমার পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম, যেহেতু পয়েন্ট অফ টাইম তার জন্য আমি কি ব্যবহার করলাম এখানে, সিন্স। আগেরটাই কি ছিল, পিরিয়ড অফ টাইম 10 ইয়ার্স, কবে থেকে কবে পর্যন্ত আমি জানি না, সো এটা হলো গিয়ে আমার পিরিয়ড অফ টাইম, তাই জন্য আমি কি ব্যবহার করলাম, ফর, আর পরেরটা আমার পেলাম পয়েন্ট অফ টাইম, তার জন্য আমি ব্যবহার করলাম সিন্স। মাথায় রাখতে হবে যে পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম ছাড়া কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না।
এবার আমি পাবো নাম্বার 2 পাস্ট টেন্স। অর্থাৎ অতীতের কোনো কাজ। প্রথম পাস্ট ইনডেফিনাইট টেন্স। অতীতকালে কোনো কাজ হয়ে গেছে যার সঙ্গে বর্তমানের কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতে তো থাকবেই না, এই রকম ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট টেন্স করা হয়। এক্ষেত্রে ফরম্যাটটা কি হয়, প্রথমে সাবজেক্ট বসে, V2 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট, দেন V2 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, দেন অবজেক্ট। আই ওয়েন্ট টু দিল্লি ইন 1990। 1990 সালে আমি দিল্লি গিয়েছিলাম। ঘটনাটা ওইখানেই হয়েছিল, ওইখানেই শেষ হয়ে গেছে, বর্তমানে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সো সাবজেক্ট বসালাম, তারপরে V2 ফর্ম বসালাম, গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে গিয়ে ওয়েন্ট, দেন টু দিল্লি ইন 1990, এটা হলো গিয়ে আমার অবজেক্ট পার্ট। তাহলে সাবজেক্ট হলো V2 অর্থাৎ পাস্ট ফর্ম, দেন অবজেক্ট। এবার কথা হচ্ছে যদি আমি এটাকে নেগেটিভ করতে চাই, নেগেটিভের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট বসলো, ডিড নট প্লাস V1 দেন অবজেক্ট। অর্থাৎ প্রথমে আমি সাবজেক্ট বসাবো অর্থাৎ আই, ডিড নট বসিয়ে দেব, আর V1 অর্থাৎ ওয়েন্টের V1 ফর্ম আমি কি পেলাম? গো। আই ডিড নট গো টু দিল্লি ইন 1990। 1990 সালে আমি দিল্লিতে যাইনি। সেক্ষেত্রে কি দাঁড়ালো আমার? ডিড নট গো অর্থাৎ ডিড নট প্লাস V1। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, অনেক সময় এই জায়গাটা দিয়ে কিন্তু এরর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে যে ডিড নট এরপরে কিন্তু অলওয়েজ V1 ফর্ম বসে, অর্থাৎ আমি ডিড নট ওয়েন্ট বা ডিড নট গান কিন্তু কখনোই করতে পারবো না। নেক্সট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ চলেছিল, দীর্ঘ সময় ধরে চলেছিল এবং অতীতেই শেষ হয়ে গেছে, এই রকম যদি সেন্স থাকে সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়। অতীতের কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলেছিল এই রকম সেন্সের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়। এক্ষেত্রে ফরম্যাট কী হবে আমার? প্রথমে সাবজেক্ট, ওয়াজ, ওয়্যার, ভার্ব আইএনজি ফর্ম, দেন অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে কোথায় আমি ওয়াজ বসাবো, কোথায় আমি ওয়্যার বসাবো। ওয়াজটা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয় আর ওয়্যারটা প্লুরালের ক্ষেত্রে হবে। সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ এবং প্লুরালের ক্ষেত্রে ওয়্যার বসবে এবং তারপরে অ্যাজ ইউজুয়াল প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি দেন অবজেক্ট। আই ওয়াজ রিডিং দেন, I was reading then with my brother. আমি আমার ভাইয়ের সঙ্গে তখন পড়ছিলাম। সো আই সিঙ্গুলার, তার জন্য আমি বসালাম ওয়াজ, মেইন ভার্ব রিড, তার সঙ্গে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, দেন উইথ মাই ব্রাদার ইজ অবজেক্ট। আই ওয়াজ রিডিং দেন উইথ মাই ব্রাদার। রাম অ্যান্ড শ্যাম, রাম অ্যান্ড শ্যাম was playing cricket. রাম এবং শ্যাম ক্রিকেট খেলছিল। রাম থার্ড পারসন সিঙ্গুলার, শ্যাম থার্ড পারসন সিঙ্গুলার, দুটো একসঙ্গে যেহেতু হয়ে গেল তাই আমার হয়ে গেল প্লুরাল। তখন কিন্তু আমি এখানে আর ওয়াজ বসাতে পারবো না, তখন আমাকে করতে হবে ওয়্যার। রাম অ্যান্ড শ্যাম ওয়্যার, প্লে বসাতে পারবো না, সেক্ষেত্রে আমায় বসাতে হবে প্লেইং ক্রিকেট। রাম অ্যান্ড শ্যাম ওয়্যার প্লেয়িং ক্রিকেট। যেহেতু প্লুরাল তাই জন্য ওয়্যার বসালাম এবং যেহেতু কন্টিনিউয়াস টেন্স তার জন্য ভার্বের সঙ্গে আমি আইএনজি যোগ করলাম। দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম।
তাহলে কি পেলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গেছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইমের কোনো উল্লেখ থাকবে না। বোথ প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এবার যে পয়েন্টটা পাবো সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, এই ক্ষেত্রে দুইটি ঘটনা বিদ্যমান থাকে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আমি দুটো ঘটনা পাবো। একটি ঘটনা রেসপেক্টিভলি প্রিভিয়াস, তুলনামূলক আগে, আরেকটি ঘটনা রেসপেক্টিভলি ল্যাটার, অর্থাৎ তুলনামূলক পরে। একটি ঘটনা তুলনামূলক আগে, অপরটি ঘটনা তুলনামূলক পরে। যেটা রেসপেক্টিভলি প্রিভিয়াস, সেক্ষেত্রে আমার ফরম্যাটটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আর যেটা রেসপেক্টিভলি ল্যাটার, সেটা আমরা কি করব? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখানে অবজেক্ট থাকতে পারে, ইন বিটুইন আমার থাকবে বিফোর, কখনো কখনো আফটার থাকতে পারে, সেক্ষেত্রে ঘটনার আগে পরে হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে এই V2 ফর্মটা আগে আসে এবং V3 ফর্মটা পরে আসে। তাহলে কীরকম হতে পারে? আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। I had reached the station before the train arrived, অর্থাৎ ট্রেন পৌঁছানোর আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম। তাহলে দুটো ঘটনা, একটা আমার স্টেশনে পৌঁছানোর ঘটনা, দ্বিতীয় ট্রেন স্টেশনে পৌঁছানোর ঘটনা। তাহলে দুটো ঘটনার মধ্যে আমি আগে যেহেতু স্টেশনে পৌঁছেছি, লক্ষ্য করে দেখো সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে গেল। যেহেতু আমি আগে পৌঁছেছি রেসপেক্টিভলি প্রিভিয়াস ইনসিডেন্ট, তাই ওটা পাস্ট পারফেক্ট টেন্সে হলো। এবং পরের ঘটনা কি না, ট্রেনটা পৌঁছেছিল, ওটা তুলনামূলক পরের ঘটনা, তাই ওটা সিম্পল পাস্ট টেন্সে হলো, অর্থাৎ দ্য ট্রেন অ্যারাইভড। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। সেন্টেন্সের মধ্যে যদি কখনো দেখি আমি ডবল পাস্ট রয়েছে এবং সেন্স যদি থাকে একটি ঘটনা আগে একটি ঘটনা পরে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে তুলনামূলক যেটা আগে হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং তুলনামূলক যেটা পরে ঘটছে সেটা সিম্পল পাস্ট টেন্সে হবে বা পাস্ট ইনডেফিনাইট টেন্সে হবে। নেক্সট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতে কোনো কাজ শুরু হয়ে দীর্ঘ সময় চলে অতীতেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমান বা ভবিষ্যতের সঙ্গে সেই কাজের কোনো সম্পর্ক নেই বা হবে না। সেন্টেন্সের মধ্যে যদি এই রকম সেন্স থাকে তাহলে আমাকে ভার্বটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। কীরকম হতে পারে? ফরম্যাট হতে পারে সাবজেক্ট, হ্যাড বিন, ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, দেন অবজেক্ট। ঠিক একই রকমভাবে অবজেক্ট পার্টে আমার কি থাকবে? পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইমের জন্য আমার থাকতে পারে সিন্স, আর পিরিয়ড অফ টাইমের জন্য আমার থাকতে পারে ফর। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন, সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, হোয়াট এভার, হু এভার ইট অর হি মে বি, অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু অলওয়েজ আমাকে হ্যাড বিনই বসাতে হবে। এক্ষেত্রে কিন্তু অন্য কিছু হয় না। I had been reading for 2 hours before I went to school. অর্থাৎ স্কুলে যাওয়ার আগে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, তারপরে স্কুলে চলে গেছি, তার সঙ্গে বর্তমান ও ভবিষ্যতে কোনো সম্পর্ক নেই।
সো দুটো ঘটনা এখানে আমরা পাচ্ছি, একটা হচ্ছে আমার পড়ার ঘটনা আর একটা হলো আমার স্কুলে যাওয়ার ঘটনা। তো তুলনামূলক আগে কোনটা হয়েছে না, 2 ঘন্টা ধরে পড়ছিলাম। লক্ষ্য করে দেখো, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, আমি তার জন্য অক্সিলারি ব্যবহার করলাম হ্যাড বিন। মেইন ভার্ব রিড, রিডের সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আইএনজি যোগ করলাম কন্টিনিউয়াস টেন্স বলে রিডিং ফর 2 আওয়ার্স। এই 2 আওয়ার্সটা কখন থেকে কখন পর্যন্ত আমার কাছে কিন্তু কোনো উল্লেখ নেই, অর্থাৎ ইট ডিনোটস পিরিয়ড অফ টাইম। এবং তার জন্য আমি কি ব্যবহার করলাম, ফর 2 আওয়ার্স। পরের ঘটনাটা বিফোর দিয়ে যোগ করা হয়েছে, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে চলে গিয়েছিলাম, অর্থাৎ স্কুলে যাওয়ার আগে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। নেক্সট, পাস্ট টেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমাজিনেশন, অর্থাৎ কল্পনা বা সাবজাংটিভ মুড। সেন্টেন্সের মধ্যে ইমাজিনেশন বা কল্পনার কোনো বিষয় থাকলে তাহলে সেটা হয় সাবজাংটিভ মুড, এবং এই সাবজাংটিভ মুডের ক্ষেত্রে ভার্বটা অলওয়েজ হবে পাস্ট টেন্স প্লুরাল ফর্ম, পাস্ট টেন্স প্লুরাল ফর্ম। সেন্টেন্সের মধ্যে যদি ইমাজিনেশন বা কল্পনার কোনো বিষয় থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা হবে পাস্ট টেন্স প্লুরাল ফর্ম। এক্ষেত্রে 3টে জিনিস সেন্টেন্সের মধ্যে থাকতে পারে, ইফ, অ্যাজ ইফ আর অ্যাজ দো। ইফ, অ্যাজ ইফ বা অ্যাজ দো। মনে রাখতে হবে ইফ, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরেই যে ভার্বটা থাকবে, বিকজ এগুলোর কানেক্টিং ওয়ার্ড, এর পরেই যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই কিন্তু পাস্ট টেন্স প্লুরাল হবে। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, হি স্পিক্স অ্যাজ ইফ হি ইজ এ লিডার। খুব স্বাভাবিকভাবে সে এমনভাবে কথা বলে যেন মনে হয় সে একজন নেতা। যেন মনে হয় মানে সে কিন্তু বাস্তবিক নেতা নয়, ওটা আমরা কল্পনা করছি, অর্থাৎ ইমাজিনেশন। সো দিস পার্ট ইজ ইমাজিনেশন। তার মানে এই পার্টটা যখনই ইমাজিনেশন হলো, এটা হয়ে গেল আমার সাবজাংটিভ মুড। আর আমার নিয়ম কি বলেছিলাম, সাবজাংটিভ মুডের ক্ষেত্রে ভার্বটা কি হবে, এটা পাস্ট টেন্স প্লুরাল ফর্ম। সো হিয়ার দ্য ভার্ব ইজ ইজ, এখানে আমার ভার্বটা হলো ইজ। সো ইজের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ এবং তার প্লুরাল ফর্ম হলো গিয়ে ওয়্যার। তাহলে আমার এখানে উত্তরটা দাঁড়াবে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ লিডার। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ লিডার। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ লিডার। সে এমনভাবে কথা বলে যেন মনে হয় সে একজন নেতা। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হওয়া সত্ত্বেও যেহেতু এই পার্টটা আমার ইমাজিনেশন বা কল্পনা এবং সাবজাংটিভ মুডে রয়েছে, সেক্ষেত্রে ভার্বটা কিন্তু আমার প্লুরাল ফর্মেই হলো। নেক্সট, ফিউচার টেন্স। ফিউচার টেন্সের প্রথম পার্টটা ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। অর্থাৎ কি না, এখানে আমার ফরম্যাট হবে সাবজেক্ট, শ্যাল অর উইল, এগুলো হলো মোডাল অক্সিলারি। শ্যাল বা উইলকে আমরা বলবো মোডাল। দেন V1, দেন অবজেক্ট। সাবজেক্ট, শ্যাল অথবা উইল, দেন V1 ফর্ম, দেন অবজেক্ট। কথা হচ্ছে শ্যাল কোথায় বসবো, শ্যাল বসবে হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, আর উইল কোথায় বসবে, সেকেন্ড এবং থার্ডের ক্ষেত্রে। শ্যাল বসবে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, উইল বসবে সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে। যেমন আই শ্যাল ফিনিশ মাই লেসন, আমি আমার লেসন বা পড়াটাকে শেষ করব। দে উইল প্লে ক্রিকেট। স্যার আমরা একটা ফোন ধরে নেব। হ্যাঁ। কে রয়েছো, কি জানতে চাও, কোথা থেকে বলছো?
হ্যালো, হ্যাঁ, কে বলছো? তোমার নাম বলো আর কোথা থেকে বলছো, কি জানতে চাও? স্যার আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আচ্ছা। অর্জুন চিত্রা বলছিলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বোঝাতে। আচ্ছা, তোমার প্রশ্নটা আরেকবার রিপিট করো, স্পষ্ট শোনা গেল না। বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আরেকবার বোঝাতে বলছি। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি দেখতে থাকো, অবশ্যই তোমার উত্তর পেয়ে যাবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ফিউচারটা যেহেতু ঢুকে পড়েছি, ফিউচার ইনডিফিনিটটা হওয়ার পরে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আরেকবার একটু বলে দেবো। ওকে, দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে। দে যেহেতু থার্ড পার্সন প্লুরাল, আমি তার জন্য ইউজ করলাম উইল। আর প্রথমটায় যেহেতু আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তার জন্য আমি ইউজ করলাম শ্যাল। এক্ষেত্রে একটা জিনিস বলে দেওয়া ভালো, যদি এমফ্যাসিস থাকে অর্থাৎ জোর দিয়ে বোঝায়, এমফ্যাসিসের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের জন্য আমরা ইউজ করব উইল, আর সেকেন্ড আর থার্ডের জন্য আমরা ইউজ করব শ্যাল। এমফ্যাসিস বা জোর দিয়ে যদি কিছু বোঝায়, সেক্ষেত্রে ফার্স্ট পার্সনের জন্য ইউজ করব উইল, সেকেন্ড এবং থার্ডের জন্য ইউজ করব শ্যাল। মানে কিছুই নয়, শুধু মোডাল ভার্বটা চেঞ্জ হয়ে যায়। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। I will definitely finish my lesson within 10 minutes. I will definitely finish my lesson within 10 minutes. 10 মিনিটের মধ্যে আমি আমার পড়া শেষ করব। সো এই যে ডেফিনেটলি, এটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে এমফ্যাসিস, অর্থাৎ জোর দিয়ে বোঝাচ্ছে। তার জন্য আমি কি ইউজ করলাম, আয়ের সাথে শ্যাল, এবং তারপরে আমি ইউজ করলাম V1 ফর্ম। তাহলে নর্মালি কি পাচ্ছি, ফার্স্ট পার্সনের জন্য আমরা শ্যাল ব্যবহার করব, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের জন্য আমরা উইল ব্যবহার করব। কিন্তু যখন সেটা এমফ্যাসিস বা জোর দিয়ে বোঝাবে, তখন ফার্স্ট পার্সনের জন্য উইল এবং সেকেন্ড এবং থার্ডের জন্য শ্যাল। স্যার, একবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা রেখেছিলেন আমাদের একজন বন্ধু, তো সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। ওকে ফাইন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমি তো আরেকবার বলছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছিল, দীর্ঘ সময় ধরে চলেছিল, বর্তমান বা ভবিষ্যতে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই রকম সেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হবে। এবং সেখানে দুটো ঘটনারও উল্লেখ থাকতে পারে, যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম, দুটো ঘটনারও উল্লেখ থাকতে পারে। আমি সেন্টেন্সটা হয়তো বলেছিলাম এরকম, I had been reading for 2 hours before I went to school. স্কুলে যাওয়ার আগে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। সো এই যে পিরিয়ড অফ টাইম ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে পড়ছিলাম, পড়াটা হয়ে গেছে, গত 5 ডে হয়েছে, কিন্তু তারপরে আমি স্কুলেও চলে গেছি। মানে সেই যে ঘটনাটা হয়েছে তার সঙ্গে প্রেজেন্টের বা ফিউচারের কোনো সম্পর্ক বা লিঙ্ক নেই, এর জন্য আমি ব্যবহার করেছিলাম। একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। হ্যাঁ। আশা করি আজকের এই পর্ব থেকে তোমাদের টেন্স বুঝতে খুব একটা অসুবিধে হবে না, এবং প্রত্যেকে যদি ভার্বের ফর্মগুলো খুব ভালো করে মনে রাখো, তাহলে হয়তো টেন্সের লেখার ক্ষেত্রে, পরীক্ষার খাতায় উত্তর দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সুবিধে হবে। স্যার, অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। আর স্যার যেভাবে বোঝালেন, তোমরা যদি সেইভাবে নোট করে এই লেসনটা করো, তাহলে হয়তো টেন্সটার পরবর্তীকালে অসুবিধা হবে না, কারণ টেন্স কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গ্রামারের ক্ষেত্রে। আপাতত আজ এই পর্যন্তই। আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।